নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু একটা প্রশ্ন আছে যেটা কেউ করে না, সেই প্রশ্নটা আমি করতেছি। সেটা হইতেছে আমেরিকান জাউরাম। এটা কি আমরা জানি এই রাষ্ট্রটা একটা জাউরা রাষ্ট্র, দেশ হিসাবে সবচেয়ে নবীন কিন্তু মারাত্মক জাউরা এবং হিংস্র। এই জাউরা রাষ্ট্রের লেসপেন্সার বাংলাদেশের বিএনপি সরকার। তেল কিন্তু পারমিশন নেয় এদের। এই জাউরামুর গল্প আজকে দেখাবো যা আগে কখনো দেখেন নাই। আমেরিকা 1776 সালে জন্ম নিছে, মাত্র 250 বছর বয়স, বেশি বয়স না কিন্তু একটা দেশ হিসাবে। এই 250 বছরে আমেরিকা কয়টা যুদ্ধ করছে জানেন? কয়টা? 237টা যুদ্ধ করেছে। 237টা মানে কি দাঁড়াইলো? প্রত্যেক বছর এটা করে যুদ্ধ। তুলনা করেন ব্রিটিশ সাম্রাজ্য যেটা শত শত বছর ধরে পৃথিবী শাসন করেছে, তাদের মোট যুদ্ধ 71টা, ফ্রান্সের যুদ্ধ 53টা, রাশিয়া 31টা। ফ্রান্সের 53টা যুদ্ধ করতে কয়েক শতাব্দী লাগছে, আমেরিকার 237টা হয়ে গেছে মাত্র 250 বছরে। একটা দুইটা না, 237টা যুদ্ধ, প্রত্যেক বছরে গড়ে একটা করে যুদ্ধ। শুধু তাই না, পৃথিবীতে 9টা দেশের কাছে পারমাণবিক বোমা আছে। কোন দেশ আর এক দেশে বোমা মারে নাই, কিন্তু আমেরিকা দুইটা পারমাণবিক বোমা মারছে, তাও সাধারণ নাগরিকের উপরে। আর কারো এই রেকর্ড নাই। প্রশ্ন হইতেছে এটা কি শক্তির দাম নাকি এটা শক্তির কারণ? কিন্তু আজকে আমি এই প্রশ্নের উত্তর দিতে আসি নাই। আজকে আমি একটা আরো ভয়ঙ্কর প্রশ্ন নিয়ে আসছি, এটা নিয়ে কথা বলবো। গত 60 বছরে আমেরিকা যতগুলো যুদ্ধ করছে, সেটা ভিয়েতনাম হোক, ইরাক হোক, লিবিয়া হোক, সিরিয়া হোক, প্রত্যেকটা শুরুতে একটা জিনিস আছে, কমন জিনিস। কমন জিনিস জানেন কি সেটা? সেটা হচ্ছে আপনাকে মিথ্যা বলা হয়েছে। এই যুদ্ধের যুক্তি হিসাবে, এই যুদ্ধের সাফাই হিসাবে প্রত্যেকবার কোনো ব্যতিক্রম ছাড়া যুদ্ধের সম্মতি তৈরি করতে মিথ্যা কথা বলা হয়েছে বারবার। আজকে একটা একটা করে কয়েকটা দেখাই দেবো, মোট 3টা দেখাই দেবো আপনাদেরকে। কারণ এই ইতিহাস না জানলে আপনি বুঝবেন না যখন এই জাউরারা পরের মিথ্যাটা বলবে সেটা কেমনে চিনবেন। আজকে যে 3টা মিথ্যা কথা বলবো, এই 3টাই প্রত্যেকটা আগেরটার চাইতে নির্লজ্জ। প্রথম মিথ্যা নিয়ে কথা বলি। ভিয়েতনাম যুদ্ধ 1964 সাল অগাস্ট মাস, আমেরিকান সরকার ঘোষণা করলো টনকিন উপসাগরে উত্তর ভিয়েতনামের নৌবাহিনী আমেরিকান যুদ্ধ জাহাজ আক্রমণ করছে দুইবার। প্রথমবার 2রা আগস্ট, দ্বিতীয়বার 4ঠা আগস্ট। আমেরিকান কংগ্রেস ক্ষিপ্ত হইল, আমেরিকার জনগণ ক্ষিপ্ত হইল, টনকিন রেজলিউশন পাশ হইল। প্রেসিডেন্টকে দক্ষিণ পূর্ব এশিয়ার সামরিক শক্তি প্রয়োগের সম্পূর্ণ ক্ষমতা দেওয়া হইল, যুদ্ধ শুরু হইল। আর তারপর 58,000 আমেরিকান সৈন্য মারা গেল, লক্ষ লক্ষ ভিয়েতনামে মারা গেল, সাধারণ মানুষ মারা গেল। তামা তামা করে দিল মাটি ভিয়েতনামের বোমা ফেলায়, পুরায় ফেললো পুরা ভিয়েতনাম। পুরা একটা প্রজন্ম ধ্বংস হয়ে গেল। কিন্তু সেই আক্রমণ 4ঠা আগস্টের সেই দ্বিতীয় আক্রমণ কখনো ঘটেনি, বানানো, সম্পূর্ণ বানানো। পরে পেন্টাগন পেপারসে ফাঁস হলো, জানা গেল পুরাটা মিথ্যা ছিল। ওই সময় আমেরিকান প্রতিরক্ষা মন্ত্রী ছিল রবার্ট ম্যাকনামারা। সে নিজে স্বীকার করছে 2003 সালে একটা ডকুমেন্টারিতে। এই ম্যাকনামারা পরে 1968 সালে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হয়েছিল। মানে তারে পুরস্কৃত করছিল আমেরিকা। এ কলে হার্ভার্ডের প্রফেসর আছে, সবচেয়ে ইয়াং প্রফেসর আছে। স্বাধীনতার পরে বাংলাদেশে আসছিল বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে। তাজউদ্দিনের সাথে দেখা করে কইছে, আপনার কিছু লাগবে, বিশ্ব ব্যাংকের সাহায্য লাগবে, আপনি চান? তাজউদ্দিন কইছে, হ্যাঁ লাগবে। আঙ্কেরে গোয়াল ঘর পুড়ে দিছে তো পাকিস্তানি আর্মি গুলা, গরু গুলা ভেঙে গেছে, দড়ি কিনতে হবে, দড়ি, গরু বাইন্দে থোয়ার জন্য দড়ি কেনার লোন পাওয়া যাবে বিশ্ব ব্যাংক থেকে। সত্য কথা কিন্তু, বেলে বেলে করছি না। ভালোই কইছিল কিন্তু তাজউদ্দিন। আমেরিকান সরকার জানতো আক্রমণ হয়নি, কিন্তু যুদ্ধে যাওয়ার জন্য একটা অজুহাত দরকার ছিল, তাই অজুহাত তৈরি করা হইল। তাইলে প্যাটার্নটা কি? ঘটনা বানাও, বয়ান নিয়ন্ত্রণ করো, ন্যারেটিভ বানাও, প্রশ্ন ওঠার আগেই বোমা ফেলো। এটা ষড়যন্ত্র তত্ত্ব না, এটা ডকুমেন্টেড ইতিহাস। আমেরিকার নিজের সরকারি কাগজপত্র এটা নিশ্চিত করছে। কিন্তু ভিয়েতনাম ছিল শুরু, আসল মাস্টারপিস তখন আসে নাই। এরপর আর একটা গল্প বলি, কুয়েত যুদ্ধে 1990 সালের অগাস্ট মাস, সাদ্দাম হোসেন কুয়েত দখল করলো। আমেরিকা চাইতেছিল হস্তক্ষেপ করতে, কিন্তু একটা সমস্যা হইতেছে কি, যে আমেরিকান জনগণের কোনো আগ্রহ ছিল না মধ্যপ্রাচ্যের মরুভূমিতে নিজেদের সন্তানদেরকে পাঠাবে। জনমত জরিপ বিপক্ষে, সৈন্য পাঠানো বিপক্ষে, যুক্তি কাজ করতেছে না। তাই আমেরিকান সরকার কি করলো? জনগণকে তেল ক্ষেত্রের মানচিত্র দেখাইলো না, অর্থনৈতিক বিশ্লেষণ দিল আরে না, ভূরাজনৈতিক কারণ ব্যাখ্যা করলো না, কিছুই না। তারা এক অভাবনীয় কাজ করলো, একটা 15 বছরের মাইয়া দেখাইলো। অক্টোবর 1990 আমেরিকান কংগ্রেসের সামনে একটা মেয়ে এসে দাঁড়াইলো, নাম বলা হইলো, এর নাম হয়েছে নারিয়া। পরিচয় কুয়েতের একটা হাসপাতালের স্বেচ্ছাসেবী নার্স। ওই মায়াটা কাইনতে 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 কইলো যে সে নিজের চোখে দেখেছে
ইরাকি সৈন্যরা হাসপাতালের মাতৃসদনে ঢুকে নবজাতক শিশুদের ইনকিউবেটর থেকে টেনে হিসা বাইর করে মেঝেতে ফেলে মেরে ফেলিছে। আর শিশুগুলা ঠান্ডায় মেরে গেছে। কানতে কানতে কইছে ওই মাইয়া। ক্যামেরা ঘুরিচ্ছে, মেয়েটা কাঁপিচ্ছে, চোখ দিয়া পানি গড়াইতেছে। আমেরিকান মিডিয়া পাগল হয়ে গেল, দিন রাত একই ক্লিপ চালাইতে থাকে। জনগণ উত্তেজিত হয়ে গেল, ফুসতে থাকে। প্রেসিডেন্ট নিজে বারবার এই গল্প রিপিট করল। জনগণের দ্বিধা রাতারাতি উবে গেল। তার জায়গায় আসলো অন্ধ ক্রোধ, সম্মতি তৈরি হইলো, বোমা পড়লো, যুদ্ধ শুরু হলো। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর ডিফেন্স কন্ট্রাক্টররা সবকিছু ক্যাশ করে ফেলার পরে 1992 সালে চুপচাপ সত্যটা বেড়া এলো। নারী কোনো র্যান্ডম নার্স ছিল না, সে ছিল সাউদ আল সাবার মেয়ে, কুয়েতের রাষ্ট্রদূত আমেরিকায়। সে কোনোদিন কোন ইনকিউবেটর দেখে নাই। সে গল্প পুরাটাই বানায় বলছে। তার কান্না, তার স্ক্রিপ্ট, তার কংগ্রেসে হাজিরা সবকিছু ডিজাইন করছিল পৃথিবীর সবচেয়ে বড় পাবলিক রিলেশনস ফার্ম গুলোর একটা। তার নাম ছিল হিল অ্যান্ড নল্টন। সি কি লজ্জা! কুয়েতের একটা ফ্রন্ট গ্রুপ তাদের লক্ষ লক্ষ ডলার দিছিল আমেরিকান জনগণের বিরুদ্ধে একটা সাইকোলজিক্যাল অপারেশন চালাই। জনার ম্যাককার্থার, আমেরিকার হারপার্স ম্যাগাজিনের প্রেসিডেন্ট এবং পাবলিশার, সাংবাদিক এবং লেখক, উনি নিজে 1992 সালে নারিয়ার আসল পরিচয় উদ্ঘাটন করেন এবং নিউ ইয়র্ক টাইমসে সেটা প্রকাশ করে দেন। এই বিষয়ে একটা পুরা বই লিখছেন তিনি, সেকেন্ড ফ্রন্ট, সেন্সরশিপ অ্যান্ড প্রোপাগান্ডা ইন দ্য 1991 গালফ ওয়ার, যেটাতে গালফ ওয়ারের পুরা প্রোপাগান্ডা মেশিন বিস্তারিত ডকুমেন্ট করা আছে। এই কাজের জন্য উনি একটা পুরস্কারও পাইছিলেন, মাসিক সাংবাদিকতা পুরস্কার, এপ্রিলে 1992 সালে, এবং মেনকেন অ্যাওয়ার্ড পাইছিলেন 1993 সালে। এন্ড জায়গাটা ভালো করে বুঝেন, এটা কোনো গোপন চুক্তি না, কোনো ডিপ স্টেট থিওরি না। একটা পাবলিক রিলেশন ফার্ম, যাদের ইনভয়েস আছে, যাদের টাকা দেওয়া হয়েছে, চেক আছে, কন্ট্রাক্ট আছে, তারা একটা রাষ্ট্রদূতের মেয়েকে কোচিং দিয়ে কংগ্রেসের সামনে বসায় এটা স্বয়ং সম্পূর্ণ মিথ্যা গল্প বলাইছে, কান্দাইছে এবং সেইটা সারা দুনিয়ায় প্রচার করছে, যাতে একটা যুদ্ধের জনসমর্থন তৈরি হয়। কারণ তারা আধুনিক ভূ রাজনীতির সবচেয়ে অন্ধকার নিয়মটা বুঝতো, যুক্তি দিয়া যুদ্ধ হয় না, আবেগ দিয়া হয়। এই কথাটা মনে রেখেন, কারণ এই একই কৌশল আমাদের দেশেও ব্যবহার করা হয়। 1/11 করার আগে ব্যবহার করা হয়েছিল। গত ইলেকশনের আগে জামাতের আমিরের নারী বিদ্বেষী টুইট নিয়ে উতাল পাতাল করে দেওয়া হয়েছে না? প্রফেসর ইউনূসের আমলে বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে হাইট তৈরি করছে না ইন্ডিয়ান মিডিয়া? যখনই কোনো সংকট তৈরি হয়, যখন একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তখনই শুরু হয় মিডিয়ার এই বয়ান। মিডিয়া আপনাকে এমন একটা গল্প খাওয়ায় যেটা পারফেক্টলি ডিজাইন করা আপনার হৃদয় ভাঙতে আর আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং বাইপাস করতে। খুঁজে দেখেন, এর পেছনে কোনো পাবলিক রিলেশনস ফার্ম আছে, কোন মিডিয়া এজেন্সি আছে, এর পেছনে টাকা আছে। এটা সাম্রাজ্যের যখন যুদ্ধ দরকার হয়, তারা আপনাকে তথ্য দেয়। তারা একটা পাবলিক রিলেশনস ফার্ম ভাড়া করে এই করে। তারা আপনাকে ভূতের গল্প শোনায়। জামাতের টুইটের কাণ্ডের পিছনে এরকম একটা গল্প ছিল। তাই কান্না দেখার আগে ওই পাবলিক রিলেশনস ফার্মস এর ইনভয়েস দেখেন, কন্ট্রাক্ট দেখেন, টাকা দেখেন। কিন্তু এটাও কিছু না, আসল নির্লজ্জতা তো এখনো বাকি। তৃতীয় মিথ্যা, ইরাকের যুদ্ধ নিয়ে, সাদ্দাম হোসেনের যুদ্ধ নিয়ে যা পুরা মধ্যপ্রাচ্য জ্বালায় দিছিল, সেটা কি ছিল? ফেব্রুয়ারি 2003 আমেরিকান সরকারের একটা ভূ রাজনৈতিক লক্ষ্য আছে যে ইরাক আক্রমণ করতে হবে, সাদ্দাম হোসেনকে উৎখাত করতে হবে। কিন্তু আধুনিক দুনিয়ায় এমনি এমনি করে তো ট্যাঙ্ক পাঠানো যায় না। বিশ্ববাসীকে বুঝাইতে হবে যে এই ট্যাঙ্ক পাঠানোটা যৌক্তিক, এটা একটা ইনসাফের কাজ হইতেছে, এটাই সঠিক কাজ, এটা আইনি ভিত্তি দেখাইতে হবে। তাহলে আমেরিকানরা কি করলো? তাদের সবচেয়ে সম্মানিত কূটনীতিক কলিন পাওয়েলকে পাঠাইলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। কলিন পাওয়েল কি করলো জানেন? কিছু নিয়ে যায়নি, জটিল কোন গোয়েন্দা রিপোর্ট প্রকাশ করেনি। একটা জিনিস নিয়ে গেছিল, একটা ছোট্ট জিনিস, ছোট্ট একটা শিশি, একটা টেস্ট টিউব, একটা কাঁচের শিশি, ভিতরে সাদা পাউডার। ক্যামেরার সামনে এই শিশিটা ধরে বিশ্ববাসীকে সতর্ক করলো সাদ্দাম হোসেনের কাছে ভ্রাম্যমান জৈব অস্ত্রের গোপন কারখানা। এটা ট্রাকে ট্রাকে করে ধরা যাচ্ছে না, বিশ্ব বিপদে, বিশ্ব মিডিয়া সম্প্রচার। জনগণ আতঙ্কিত হইল, আক্রমণের যৌক্তিকতা তৈরি হইল। কলিন পাওয়েল পরে স্বীকার করেছে সে মিছা কথা বলছে। বাকি চমৎকার, একটা দেশকে তামা তামা বানাই দিয়ে বলে আমার তথ্য ভুল ছিল, আবার সাফাই দেয় না সব তথ্য না, কিছু ভুল ছিল। এইসব প্ল্যাটফর্মে, জাতিসংঘ টাইপের এই সমস্ত প্ল্যাটফর্মে সঙ্গে কি লাফায় দেখেছেন তো? তাহলে এই যে এত মানুষ মারা গেল, এটার দায় কার? কার এটার দায়? কারোই না। কিন্তু এই কয়েক ট্রিলিয়ন ডলারের যুদ্ধের পুরা ভিত্তি দাঁড়াইছিল একটা মানুষের কল্পনার উপরে, একটা বাটপারের কল্পনার উপরে। সে বাটপার জার্মানিতে তার একটা ফ্রি অ্যাপার্টমেন্টে বসেছিল। ভ্রাম্যমান জৈব অস্ত্র কারখানা পুরা পয়েন্ট আসছিল ওর কাছ থেকে, একজন ইরাকির কাছ থেকে। সিআইএ তার কোড নাম দিয়েছিল কার্বর। আমেরিকান জনগণকে বোঝানো হয়েছিল যে এই লোক একজন উচ্চপদস্থ বিজ্ঞানী, জীবনের ঝুঁকি নিয়ে রাষ্ট্রীয় গোপনীয়তা পাশ করতেছে। কিন্তু বাস্তবতা কি ছিল?
ডক্টর আসল নাম ছিল রাফিদ আহমেদ আলওয়ান, ইঞ্জিনিয়ারিং স্কুলের ড্রপ আউট এবং বাটপাড়ির দায়ে সাজাপ্রাপ্ত। আমাদের ওয়াকারের প্রতিপালকের মতো আর কি, যে আসলে একজন মাফিয়ার বিজনেস পার্টনার ছিল। তার সাথে বখরা নিয়ে ঝামেলা হয়, সবকিছু ফাঁস করে দিয়ে আল জাজিরা অনুসন্ধানী সাংবাদিক সাজিয়েছে। হ্যাঁ, ওয়াকারের প্রতিপালক যেমন হাঙ্গেরি থেকে লন্ডনে পলাইছিল, ঠিক তেমনি ওই রাফিদ ইরাক থেকে জার্মানিতে পলাই আসছে আশ্রয় আসায়, অ্যাসাইলামের আশায়। তো এখন ডিপোর্ট হওয়ার ভয় আছে, তো নিজেকে দরকারি বানাইতে হবে, তো তাই গল্প ফাটতে শুরু করলো। ময়লা কাগজের উপরে জৈব অস্ত্র বানানোর ট্রাকের ভুয়া ডায়াগ্রাম আঁকলো। পুরাটা নিজের মাথা থেকে আসছে, গাঞ্জা খেয়ে আঁকিছে। কোনো ট্রাক নাই, কোনো কারখানা নাই, কোনো অস্ত্র নাই, শূন্য থেকে সৃষ্টি করেছে। ভয়ঙ্কর ঘটনা। গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু জানতো যে লোকটা মিথ্যা কথা কইতেছে। জার্মান গোয়েন্দারা আমেরিকানকে সতর্ক করছিল যে এই লোক একটা বাটপা, বকওয়াজ, ভুয়া, মানসিক ভাবে অস্থির। সিআইএ এর ইউরোপিয়ান ডিভিশনের যে চিফ ছিল ওই সময়, সে মরিয়া হয়ে মেমো পাঠাইছিল হেড অফিসে ওয়াশিংটনে যে এই সোর্স অবিশ্বাসযোগ্য। কিন্তু ওয়াশিংটনের তো রাজনীতিবিদদের সত্যের দরকার ছিল না, তাদের দরকার ছিল একটা স্ক্রিপ্ট যেটা তাদের বয়ানকে সাপোর্ট করবে। তারা বাটপাড়ের কাগজে একটা ভুয়া ডায়াগ্রাম নিল, গ্রাফিক ডিজাইনকে দিল, সেগুলোকে আরো ভয়ঙ্কর দেখাইতে হাই রেজলিউশন বানাইতে 3D কম্পিউটার মডেলে বানাইলো, রূপান্তরিত করলো সিজি মডেলে, আর বিশ্ববাসীর সামনে প্রচার করলো অকাট্য প্রমাণ হিসাবে। এইভাবে একটা সাম্রাজ্য আসলে কাজ করে। তারা পরিসংখ্যান দিয়ে মিথ্যা বলে না, তারা একটা কাছের একটা সিজিআই রেন্ডারিং দিয়ে মিথ্যা বলে, কারণ তারা জানে মানুষ ভয় চোখ দিয়ে প্রসেস করে, মাথা দিয়ে করে না। আরো মিছা কথা ছিল, টাইম ম্যাগাজিনে এই নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন করেছিল। এই কাভারটা টাইম ম্যাগাজিন জুলাই 21, 2003 এনে বুশ স্টেট অফ দ্য ইউনিয়নে ভাষণ দিতেছে। আর্টিকেলের মূল বিষয় হইতেছে 16টা শব্দ মাত্র। হ্যাঁ, সে বুশ ভাষণে কইছিল এই যে ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে, তাই না? কইছে যে ব্রিটিশ সরকার জানতে পারছে যে সাদ্দাম হোসেন উল্লেখযোগ্য পরিমাণ ইউরেনিয়াম সংগ্রহ করছে আফ্রিকা থেকে। এই 16টা শব্দ ইরাক যুদ্ধের অন্যতম প্রধান যৌক্তিকতা হিসেবে ব্যবহৃত হয়েছিল সেই সময়। ওইটার পাশাপাশি টাইম ম্যাগাজিন প্রশ্ন করছিল যে একটা মিথ্যা কি সত্যি মিথ্যা যদি বক্তা না জানে যে সে অসত্য বলতেছে। কারণ বলতে চাচ্ছে যে বুশ আসলে তো জানেই না যে এটা অসত্য। হোয়াইট হাউস তখন স্বীকার করে নিছিল যে বুশের দাবিটা মিথ্যা ছিল। এই মিথ্যার ফলাফল কি? ফলাফল $2 ট্রিলিয়ন খরচ, 2 লাখের বেশি ইরাকি বেসামরিক মানুষ নিহত, পুরা মধ্যপ্রাচ্য অস্থিতিশীল, আর চূড়ান্ত পরিহাস, মধ্যপ্রাচ্যের সম্পূর্ণ ভূরাজনৈতিক ব্যালেন্স নষ্ট হয়ে গেল। তাহলে প্যাটার্নটা কি? 3টে যুদ্ধ, 3টে মিথ্যা, একই ফর্মুলা। ভিয়েতনাম একটা আক্রমণ বানাও যেটা কখনো ঘটেনি, বয়ান নিয়ন্ত্রণ করো, ন্যারেটিভ বানাও, প্রশ্ন ওঠার আগে বোমা ফেলো। কুয়েত একটা মেয়েকে কান্দাও, আবেগ দিয়ে যুক্তি বাইপাস করো, কান্না শুকানোর আগে যুদ্ধ শুরু করে দাও। ইরাক একটা শিশি ধরো, ইউরেনিয়ামের ভয় দেখাও। ইরানে একই কাজ করলো, ভয় যাচাই হওয়ার আগেই ট্যাঙ্ক পাঠায় দাও, বোমা ফেলাও, ঘটনা বানাও, বয়ান নিয়ন্ত্রণ করো, প্রশ্ন ওঠার আগে যুদ্ধ শুরু করো। এটাই ফর্মুলা। 60 বছর ধরে এই একই ফর্মুলা, শুধু স্ক্রিপ্টটা বদলায়। কখনো টানকিন উপসাগরের রাডারের ব্লিপ, কখনো 15 বছরের মেয়ের কান্না, কখনো কাছের শিশিতে ধরা সাদা পাউডার। এই ফর্মুলা শুধু মধ্যপ্রাচ্যে কাজ করে না, এটা যে কোনো দেশে কাজ করে, যেখানে জনগণ আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয়, তথ্য দিয়ে না। আমাদের দেশেও যখন কোনো সংকট আসে, মিডিয়া যখন রাতারাতি একটা বয়ান তৈরি করে, ন্যারেটিভ তৈরি করে, যেটা পারফেক্টলি প্যাকেজ, পারফেক্টলি টাইমড, পারফেক্টলি ইমোশনাল, তখন আমার দরকার, জিজ্ঞেস করা দরকার যে বয়ানের পেছনে কি, কার টাকা, কার সাথে। রাজনীতিবিদ দেখবেন না, তার মিডিয়া দেখেন, ওই পার্টির ওই দলের মিডিয়া দেখেন, ন্যারেটিভকে, ওর মুখকে, ওর ফেসকে। যেমন আমি ইন্ডিয়ারে দেখি না, আমি ইন্ডিয়ার কথা শুনতে হইলে ফোন দের আলো ডিল ডিস্টার্ব। ঠিক এইভাবে বিএনপিকে দেখার দরকার নাই, মানব জমিনকে দেখবেন এইভাবে। তার বয়ান তৈরির কারখানা দেখবেন, কান্না দেখেন না। পাবলিক রিলেশন ফার্মের ইনভয়েস দেখেন, শিশি দেখেন, শিশির পেছনে গ্রাফিক ডিজাইনারকে দেখেন। কারণ সাম্রাজ্য যখন নীতি নির্ধারণ করে তখন তারা গোয়েন্দা তথ্যের জন্য বসে থাকে না, তারা আগে নীতি ঠিক করে, তারপরে সেই নীতির সাথে মিলায় গোয়েন্দা তথ্য বানায়। এটাই সত্য, যেটা কেউ বলতে চায় না। আসলে ভিয়েতনাম যুদ্ধ নিয়ে মিথ্যাচার, ইরাক যুদ্ধ নিয়ে মিথ্যাচার, কুয়েত যুদ্ধ নিয়ে মিথ্যাচার নিয়ে আগে জানছেন? জানেন নাই, কারণ কেউ আলাপ করে না। এমনকি বামপন্থীরা যারা মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ধ্বংসক নিপাত যাক বলে, তারা লড়াই করার আওয়াজ দেয়, কিন্তু তারা এই ন্যারেটিভ ভাঙে না, কখনোই না। কারণ এই আমেরিকানরাই সারা দুনিয়ার মিডিয়া ন্যারেটিভ নির্মাণ করে। এই সত্যগুলো আমরা ছাড়া মূলধারার মিডিয়ার কেউ বলবে না। এইভাবে সত্য উন্মোচন করে দেওয়া হবে বিকল্প মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায়, আমাদের মিডিয়ায়। এটাই আমাদের কর্তব্য। আমরা জানাবো প্রমাণ দিয়ে একে একে এই সমস্ত শয়তানিগুলা, তথ্য প্রমাণ শেয়ার করব সোশ্যাল মিডিয়ায়। তাহলেই আমরা ধীরে ধীরে পাল্টা ন্যারেটিভ তৈরি করতে পারবো, জনগণকে বুঝাইতে পারবো যে সত্যকে আমাদের কাছ থেকে লুকায় রাখা হয়েছে, সেই তথ্য খুঁজে বের করে মানুষের মাঝে ছড়াই দেওয়াটাও আমাদের একটা বিপ্লবী কাজ। সে কাজ থেকে আমরা বিচ্যুত হব না। এই ভিডিও দেখা শেষ করলে মেহরবানি করে শেয়ার করবেন,
আপনার পরিবার, আপনার বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপে হোক, মেসেঞ্জারে হোক, ফেসবুকে হোক, টুইটারে হোক, যেভাবে হোক শেয়ার করবেন। এই লুকায় রাখা সত্য সবার জানা দরকার। সত্য জানাটাও আজাদি। ইনকিলাব জিন্দাবাদ।